नमस्कार बंधुरा वेलकम बैक टू आवर चैनल। आजकेर क्लासे आमरा 6 डिसेम्बर 2025 एर द हिंदू निউজ पेपर एर सेकेंड एडिटोरियल डिल उइदाउट पिस এই आर्टिकलटी आमरा पढ़ब। तो এই आर्टिकलটিতে রাওয়ান্ডা एंड डेमोक्रेटिक रिपाब्लिक अफ कंगो এই দুটো দেশের মধ্যে যে শান্তি চুক্তি স্বাক্ষর হলো আমেরিকার মধ্যস্থতায় সেই বিষয়ে লেখা রয়েছে। তো এখন আপনারা যদি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন অথবা ইউপিএসসি এর প্রিপারেশন নিচ্ছেন অথবা আপনারা যদি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য এটা জানা খুবই জরুরি যে কিসের জন্য রাওয়ান্ডা আর ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হলো, কি সমস্যা আছে এই দুই দেশের মধ্যে। আর তাই আজকের ক্লাসে আমি এই বিষয়টা নিয়ে গভীরে আলোচনা করব, তারপরে আমি আর্টিকেলটি লাইন বাই লাইন আলোচনা করব, ঠিক আছে। তো দেখুন এই শান্তি চুক্তির পেছনে একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে আর এই সমস্যার পেছনে প্রধান যে কারণ ছিল সেটা হচ্ছে রাওয়ান্ডা জেনোসাইড এবং এরপর কঙ্গো ওয়ার। তো প্রথমে আমরা সেই রাওয়ান্ডা জেনোসাইড আর কঙ্গো ওয়ার বিষয়ে আলোচনা করি, ঠিক আছে। তো তার আগে আমরা দেখে নিই রাওয়ান্ডা আর ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো কোথায় রয়েছে। তো দেখুন এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের মানচিত্র আর এইখানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং এর পূর্ব দিকে রয়েছে ছোট্ট একটা দেশ রাওয়ান্ডা, বুঝতে পারছেন। তো আমরা ম্যাপ দেখতে সবাই জানি এইদিকে হচ্ছে ইস্ট, ওয়েস্ট, নর্থ আর সাউথ। তো রাওয়ান্ডার সাউথে দক্ষিণে নিচে রয়েছে কে বুরুন্ডি আর রাওয়ান্ডার উপরে রয়েছে ইউগান্ডা আর পাশে রয়েছে কেনিয়া আর নিচে তানজানিয়া। আর একটা কথা মাথায় রাখবেন, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোকে কিন্তু আমরা শুধু কঙ্গো বলতে পারবো না, কারণ এর পাশেই রয়েছে দেখো আরেকটা দেশ কঙ্গো, বুঝতে পারছেন তো পশ্চিম দিকে। তাহলে কঙ্গো আলাদা একটা দেশ, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো কিন্তু আলাদা একটা দেশ। আর এই দুই দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হলো। তো কি সমস্যা সেটা এখন আলোচনা করি। তো দেখুন এই সমস্যার কেন্দ্রবিন্দু ছিল কিন্তু রাওয়ান্ডা, ঠিক আছে। এই ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কোনো গল্প ছিল না, এর গল্পের মধ্যে এন্ট্রি হয় অনেক পরে। তো কি সেই গল্প? তো দেখুন যেমন আমাদের ভারতবর্ষে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যে শত্রুতা, সেই শত্রুতার মূল কারণ কে ছিল? উপনিবেশবাদ, কলোনিয়ালিজম, ইউরোপিয়ান পাওয়ার। এইখানেও সেম কেস। এই যে রাওয়ান্ডা দেখতে পাচ্ছেন না, এই যে এইখানটাই বড় করে দেওয়া আছে রাওয়ান্ডা। তো এই রাওয়ান্ডাতে 1962 এর আগে বেলজিয়ামের শাসন ছিল, ঠিক আছে, বেলজিয়াম। তো বেলজিয়াম এখানে শাসন করত। তো সেই সময় 1962 এর আগে, হ্যাঁ না, তার আগে বেলজিয়াম শাসনের আগে রাওয়ান্ডাতে দুটো এথনিসিটি ছিল, দুটো এথনিসিটির গ্রুপ ছিল। একটা ছিল তুতসি গ্রুপ আর একটা ছিল হুতুজ আর তুতসি, এই দুটো সম্প্রদায়ের মানুষ রাওয়ান্ডাতে বাস করত। তো 1962 এর আগে এরা খুব ভালোই থাকতো, বুঝতে পারছেন, এদের মধ্যে কোনো সমস্যা ছিল না। আর তুতসিরা ছিল মাইনরিটি, অল্প সংখ্যক, আর হুতুজ সম্প্রদায় ছিল মেজরিটিতে। কিন্তু এই যে বেলজিয়ামের যে ইউরোপীয় শক্তি, মানে বেলজিয়ামরা যারা শাসন করতো তারা এখানে একটু পলিটিক্স করে দেয়। কি পলিটিক্স? এই বেলজিয়াম শাসকরা কি করতো, তুতসি সম্প্রদায়দের মানুষদেরকে বেশি সাপোর্ট করত, বুঝতে পারছেন। তারা তুতসি সম্প্রদায় মানুষদেরকে বেশি সাপোর্ট করতো, বেশি সুযোগ সুবিধা দিত শিক্ষা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, সব জায়গায়। আর এই হুতুসদেরকে তেমন বেশি সুযোগ সুবিধা দিত না। এর কারণে কি হলো, ধীরে ধীরে মনের মধ্যে মানে সাইলেন্টলি তাদের মধ্যে জেলাস ফিল তৈরি হলো না, জেলাসি, হিংসা, ঘৃণা হুতু আর তুতসিদের মধ্যে শুরু হয়ে গেল। তাহলে মেন কারণ কারা? এই বেলজিয়াম। আর 1962-তে কি হয়, যখন রাওয়ান্ডা স্বাধীন হয়ে যায়, ঠিক আছে, রাওয়ান্ডা স্বাধীন হয় 1962-তে। যখন 1962-তে রাওয়ান্ডা স্বাধীন হয়ে গেল, বেলজিয়াম এর লোক পালিয়ে গেল, হ্যাঁ না, তখন কি হলো, তখন পাওয়ার যেটা ছিল সেটা মেজরিটিদের কাছে চলে এলো, মানে হুতু সম্প্রদায়ের কাছে চলে এলো পাওয়ার, আর তুতসিদের কাছে পাওয়ার থাকলো না। এই সময় হুতু সম্প্রদায়ের লোক কি করলো, এর প্রতিশোধ নিতে শুরু করলো, মানে তাদেরকে সরকারি চাকরি থেকে তাড়িয়ে দিল, না, তাদের উপরে মানে কি বলবো হিংসার বদলা নিল আর কি, যেরকম আগে হচ্ছিল তার বিপরীত কিছু ঘটলো। এর ফলে কি হলো, যারা তুতসি সম্প্রদায়ের লোক ছিল এরা কি করলো, এরা পালিয়ে গেল। কোথায় পালিয়ে গেল? এই যে এইখানে রাওয়ান্ডা রয়েছে, এই রাওয়ান্ডার উত্তর দিকে ইউগান্ডা, আর কিছুজন পালিয়ে গেল এইখানে কঙ্গোতে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে, বুঝতে পারছেন তো। এরপরে
এখানে একটু পরিষ্কার করে নিই। এরপরে কি হলো, যারা এখন এখানে কে শাসন করছে 1962 এর পরে রাওয়ান্ডাতে শাসন করছে হলে হুতু সম্প্রদায়ের লোক, হচ্ছে হুতু সম্প্রদায়ের লোক। আর তুৎসি সম্প্রদায়ের লোক পালিয়ে গেছে ভয়ে ইউগান্ডা আর ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে। এবং সেখানে পালিয়ে যাওয়ার পর তুৎসি সম্প্রদায়ের লোক কি করলো, সেখানে তারা মিলিটারি তৈরি করলো, তাদের পার্সোনাল মিলিটারি গ্রুপ তৈরি করলো। কিসের জন্য? তারা আবার রাওয়ান্ডাতে ফিরে যেতে চায়। বুঝতে পারছেন তো, তারা আবার রাওয়ান্ডাতে ফিরে যেতে চায়। এই জন্য পল কাগামে, ঠিক আছে, পল কাগামে বলে একজন আছেন, এখানে আমরা নাম পাবো যখন আর্টিকেলটি পড়ব। পল কাগামে এর নেতৃত্বে কি হলো না 90s এর সময় হ্যাঁ একটা মিলিটারি গ্রুপ তারা একটা বানায়, তার নাম হচ্ছে আরপিএফ, রাওয়ান্ডা প্যাট্রিয়টিক ফ্রন্ট। রাওয়ান্ডা প্যাট্রিয়টিক ফ্রন্ট তারা তৈরি করে এবং ইউগান্ডা এর দিক থেকে রাওয়ান্ডা এর উপর আক্রমণ করে। এটা কখনোই 90s এর সময়, বুঝতে পারছেন তো। তো 90s এর সময় পল কাগামে এর নেতৃত্বে আরপিএফ কি করে, ইউগান্ডা হয়ে রাওয়ান্ডা এর উপর আক্রমণ করে। আর যখন আক্রমণ করে তখন সেখানে ওয়ার শুরু হয়ে যায়, সিভিল ওয়ার। বুঝতে পারছেন তো, প্রথম সিভিল ওয়ার শুরু হয়ে যায় 90s এর সময়। এরপরে সিভিল ওয়ার চলতে থাকে, তারপরে ঘটনাটা বাড়তে 1994 এর সময় একটা বড় ঘটনা ঘটে। 1994 এর সময় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এই সিভিল ওয়ার অনেক বড় আকার ধারণ করে। কেন? এই 1994 এর এপ্রিল মাসে কি হয়, রাওয়ান্ডার যে সেই সময়কার যে প্রেসিডেন্ট, তার মানে উনার এরোপ্লেনে মিসাইল ছেড়ে দেয়, আক্রমণ করে, যার ফলে সেখানকার প্রেসিডেন্ট মারা যায়। আর এই প্রেসিডেন্ট হুতু সম্প্রদায়ের লোক ছিল, তাই হুতুসরা মনে করছে যে তুৎসি সম্প্রদায়ের লোক এই আক্রমণটা করেছে। যদিও এটার কোনো প্রমাণ নেই যে কারা আক্রমণ করেছে, হুতু সম্প্রদায় নাকি তুৎসি সম্প্রদায়। কিন্তু হুতু সম্প্রদায়ের লোক ডাইরেক্টলি টার্গেট করে তুৎসি সম্প্রদায়ের লোককে। এবং এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে 100 দিনের মাথায় প্রায় 100 দিন পর্যন্ত যেখানে তুৎসি লোককে দেখছে সেখানে তাদেরকে মানে হত্যা করছে আর কি। তো এইভাবে প্রায় 8 লক্ষেরও বেশি লোক, প্রায় 10 লক্ষের কাছাকাছি লোককে কি করে হত্যা করেন, কারা? এই হুতু সম্প্রদায়ের লোক। বুঝতে পারলেন? আর এটাকেই বলা হয় রাওয়ান্ডা জেনোসাইড। তাহলে রাওয়ান্ডা জেনোসাইড বুঝতে পেরেছেন, আশা করছি বুঝতে পেরেছেন। গল্পের মাধ্যমে বলার চেষ্টা করেছি যে রাওয়ান্ডাতে তুৎসি সম্প্রদায়ের লোকদেরকে হত্যা করা হয়েছিল। 100 দিনের মধ্যে 8 লক্ষেরও বেশি মানুষকে হত্যা করেছিল তুৎসি সম্প্রদায়ের লোক। কিসের জন্য? এই যে সাম্প্রদায়িক হিংসা, হ্যাঁ না, যেটার বপন হয়েছিল ঔপনিবেশিক কালে 1962 এর পরেই। আর রাওয়ান্ডা জেনোসাইড হলো। রাওয়ান্ডা জেনোসাইড হওয়ার পরে 1994-এই কি হলো, ওই যে আরপিএফ, হ্যাঁ না, আরপিএফ যেটা পল কাগামে তৈরি করেছিল, হ্যাঁ না, রাওয়ান্ডা প্যাট্রিয়টিক ফ্রন্ট, এই আরপিএফ কিন্তু জয়লাভ করে সিভিল ওয়ারে। আর যখন জয়লাভ করে তখন রাওয়ান্ডা কাদের আন্ডারে চলে আসে? তুৎসিদের আন্ডারে। কারণ কাগামে ছিল কি তুৎসি সম্প্রদায়ের লোক। বুঝতে পারছেন তো। তাহলে তুৎসিদের আন্ডারে চলে আসে রাওয়ান্ডা 1994-এ। আর এখনো পর্যন্ত কিন্তু সেই পল কাগামেই এখনো পর্যন্ত কিন্তু রাওয়ান্ডার শাসক, রাষ্ট্রপতি। তো যখন এদের হাতে চলে আসে পাওয়ার, তখন রাওয়ান্ডাতে যারা হুতু সম্প্রদায়ের লোক ছিলেন তারা কি করলেন, তারা এইদিকে কঙ্গোতে পালিয়ে গেলেন। ঠিক আছে, তারা কি করলেন, কঙ্গোতে চলে আসলেন। আর কঙ্গোতে যে এইখানে আমি কালো কালিতে দিচ্ছি এই সাইডটাতে, এটা ইস্টার্ন পার্ট। ঠিক আছে, কঙ্গো এর যে ইস্টার্ন পার্ট রয়েছে, রাওয়ান্ডা থেকে মানুষ কঙ্গো এর এই ইস্টার্ন পার্টে চলে আসে এবং এইখানে থাকতে শুরু করে। তাহলে কি হলো, এইখানটাতে কি হলো, রিফিউজি সমস্যা হলো। এখন যখন রিফিউজি সমস্যা হলো, আমাদের যে ইউনাইটেড নেশনস রয়েছে সেখানে রিফিউজি ক্যাম্প করে দেয়, অনেকগুলো রিফিউজি ক্যাম্প। আর সেই রিফিউজি ক্যাম্পে যারা হুতু সম্প্রদায়ের লোক ছিল, তারা যারা এক্সট্রিমিস্ট ছিল, না, যারা চরমপন্থী ছিল, তারা এই সাইডের যে ইস্টার্ন পার্টের যে রিফিউজি ক্যাম্পে তারা তাদের মিলিটারি বেস তৈরি করতে শুরু করে। কিসের জন্য? তারা আবার রাওয়ান্ডাকে আক্রমণ করবে এই জন্য। বুঝতে পারছেন তো। যখন এইরকম তারা মিলিটারি বেস শুরু করে দিয়ে আক্রমণ করার চেষ্টা করে, তখন 1996-এ কি হয়, প্রথম কঙ্গো ওয়ার শুরু হয়।
কেন না রাওয়ান্ডা কি করে এদেরকে দমন করার জন্য কঙ্গো এর উপর আক্রমণ করে, কঙ্গো উপর আক্রমণ করে না, মেনলি এই হুতু সম্প্রদায়ের লোক যারা এখানে পালিয়ে এসেছিল তাদের উপরে আক্রমণ করে, যাতে রাওয়ান্ডার কোনো ক্ষতি হয় না। বুঝতে পারছেন তো? তো তার জন্য ফার্স্ট 1996-এ কি হয়, কঙ্গো ওয়ার শুরু হয়। বুঝতে পারছেন? তাহলে রাওয়ান্ডা জেনোসাইড আর কঙ্গো ওয়ার বুঝতে পারলেন। তো সেই কঙ্গো ওয়ার 1996-এর পর থেকে শুরু হওয়ার পর সেটা চলতেই থাকে 2003 অবধি, না? প্রথম কঙ্গো ওয়ার, তারপরে দ্বিতীয় কঙ্গো ওয়ার চলতে থাকে 2003 অবধি। এরপরে 2003-এর পরে 2009 সালে কি হয়, 2009 সালে একটা চুক্তি হয়। আচ্ছা, সেই যুদ্ধ চলাকালীন একটা ঘটনা হয়েছিল। যুদ্ধ চলাকালীন রাওয়ান্ডা কি বলছে, রাওয়ান্ডা বলছে যে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এর যে সরকার, এই সরকার হুতু সম্প্রদায়ের লোককে সাহায্য করছে, তাকে অস্ত্রশস্ত্র দিচ্ছে, যাতে হুতু সম্প্রদায় আমাদেরকে আক্রমণ করতে পারে। মানে রাওয়ান্ডা কি করছে, রাওয়ান্ডা দোষারোপ করছে রিপাবলিককে, না, কঙ্গোকে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোকে, ডিআরসিকে, যে ডিআরসি হুতু সম্প্রদায়কে অস্ত্র সাহায্য করছে। ঠিক আছে, আর এই কারণে এদের মধ্যে যুদ্ধ হয়। বুঝতে পারছেন তো? মানে রাওয়ান্ডাতে তুৎসি সম্প্রদায় আছে, আর এই যে রিপাবলিক অফ কঙ্গো, রিপাবলিক অফ কঙ্গোতে আগে থেকেই কিছু তুৎসি সম্প্রদায় ছিল, আর এই তুৎসি সম্প্রদায়ের মানুষরাও তখন হুতু সম্প্রদায়ের উপরে আক্রমণ শুরু করে। বুঝতে পারছেন তো? মানে এদের মধ্যে আবার দ্বন্দ্ব শুরু হয়। এখন তাহলে ব্যাপারটা কি হলো, দুটো দেশ রাওয়ান্ডা আর কঙ্গো, হ্যাঁ না, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, আর দুটো এক্সট্রিমিস্ট গ্রুপ চলে আসলো, হুতু সম্প্রদায়ের এক্সট্রিমিস্ট গ্রুপ আর তুৎসি সম্প্রদায়ের এক্সট্রিমিস্ট গ্রুপ। রাওয়ান্ডা সাপোর্ট করছে তুৎসি সম্প্রদায়কে আর কঙ্গো সাপোর্ট করছে হুতু সম্প্রদায়কে, এরকম একটা মিসকনসেপশন, যদিও এটা বাস্তবও হতে পারে, হ্যাঁ না, কারণ এরা চাইছে এদেরকে শেষ করতে আর এরা চাইছে এদেরকে শেষ করতে, তার জন্য এ সাপোর্ট করছে একে আর এ সাপোর্ট করছে একে। এইরকম একটা জটিল একটা ব্যাপার। বুঝতে পারছেন তো? এটা খুব একটা জটিল ব্যাপার। আমি চেষ্টা করলাম সহজভাবে বোঝানোর। তো এই নিয়ে কি হলো সমস্যা। এরপরে আরও একটা গ্রুপের জন্ম হয়। প্রথমে তো হুতু সম্প্রদায় ছিল, এরপরে 2009 সালে কি হয়, এই যে কঙ্গো আর তুৎসি সম্প্রদায়ের মধ্যে একটা চুক্তি হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে আমি আরেকবার টাইম লাইনটা বলে দিই। কি হলো, 1962-তে স্বাধীন হলো এই যে রাওয়ান্ডা। স্বাধীন হওয়ার পরে হুতু সম্প্রদায়ের হাতে পাওয়ার এলো। হুতু সম্প্রদায়ের হাতে পাওয়ার আসতে তারা তুৎসি সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার করলো, মানে ভয়ে তারা পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে তারা ইউগান্ডাতে চলে গেল, কিছুজন কঙ্গোতে চলে গেল। এরপরে সেখান থেকে তারা আবার মিলিটারি গ্রুপ বানিয়ে 1990s এর সময়, হ্যাঁ না, 1990s এর সময় কি করে, ইউগান্ডার দিক থেকে রাওয়ান্ডার উপর আক্রমণ করে। এরপরে 1994-এ এই সিভিল ওয়ার চরম আকার ধারণ করে, যার ফলে হুতু সম্প্রদায়ের লোক বেছে বেছে তুৎসি সম্প্রদায়ের লোকের উপর মানে আক্রমণ করে, হত্যা করে প্রায় 8 লক্ষের বেশি, যেটা আমরা জানি রাওয়ান্ডা জেনোসাইড হিসাবে। তারপরে 1994-এ কি হয়, রাওয়ান্ডাতে এই তুৎসি সম্প্রদায়ের যে গ্রুপ পল কাগামের তৈরি করা আরপিএফ, সেটা জয়লাভ করে। ফলে রাওয়ান্ডাতে যারা হুতু সম্প্রদায়ের লোক ছিল, যারা হত্যা করেছিল তুৎসিদেরকে, তারা রাওয়ান্ডা ছেড়ে পালিয়ে যায়। কোথায়? এইখানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে। সেখানে গিয়ে তারা আবার রাওয়ান্ডাকে আক্রমণ করার চেষ্টা করে। বুঝতে পারছেন তো? চেষ্টা করে অস্ত্রশস্ত্র বানিয়ে, মানে মিলিটারি তৈরি করে। তো এখন রাওয়ান্ডা দাবি করছে যে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো সাপোর্ট করছে তুৎসিকে, যে কারণে তুৎসি মানে হুতুজকে, যে কারণে হুতুজরা এখানে ঝামেলা করছে। আর এই কারণে রাওয়ান্ডা কি করছে, রাওয়ান্ডাও ওইখানকার যারা কঙ্গো এর যে তার তুৎসি রয়েছে তাদেরকে সাপোর্ট করছে। বুঝতে পারছেন? এটা খুব একটা জটিল বিষয় মনে হলেও খুব একটা সহজ বিষয়। বুঝতে পারছেন তো? এত দূর পর্যন্ত ঠিকই ছিল। তারপরে কি হয়, যখন সব কিছু বাড়তে থাকে 2009 সালে 2009-এ
একটা চুক্তি হয় কার মধ্যে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো আর তুতসিদের মধ্যে, দিয়ে বলা হয় তুতসিদেরকেও সমান অধিকার দেওয়া হবে, তুতসিদেরকে আর মানে খারাপ কিছু করা যাবে না তুতসিদের উপরে, হ্যাঁ না, কিছু করা হবে না। কিন্তু এই চুক্তি ব্যর্থ হয়ে যায়, হ্যাঁ না, রিপাবলিক অফ কঙ্গো দাবি করলেও সেই চুক্তি সফল হয় না। আর যখন সফল হয় না তখন তুতসিরা আরেকটা এক্সট্রিমিস্ট গ্রুপ তৈরি করে, তার নাম হচ্ছে M23। বুঝতে পারছেন, যেহেতু মার্চে হয়েছিল 2009 সালে, মার্চ 23-তে 2009 সালে এক চুক্তি হয়েছিল, সেই চুক্তিটা ব্যর্থ হওয়ার জন্য তারা তাদের গ্রুপের নাম দিয়ে দিল M23। এখন কি হলো, M23 এর সঙ্গে যুদ্ধ হয়ে গেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। বুঝতে পারছেন তো, তারপরে তাদের মধ্যে ঝগড়া চলছে। এরা কি করে, এই যে M23 গ্রুপ, এরা হচ্ছে তুতসি সম্প্রদায়ের লোক। এরা কঙ্গো এর যে ইস্টার্ন সাইডে যে একটা শহর আছে না, ইস্টার্ন সাইডে, এইখানে ইস্টার্ন সাইডে একটা শহর আছে, তার নাম হচ্ছে গোমা। এই গোমাকে একটা খুব বড় শহর, এখানে অনেক কিছু রয়েছে, তো এটাকে কি করে নিজের কবজাতে নিয়ে নেয় আর কি, কারা, M23। 2012 সালে নিজের কবজায় নিয়ে আসে, তারপরে আবার UN যখন প্রেসার দেয় তখন ছেড়ে দেয়, আবার 2021-22 পর থেকে, হ্যাঁ না, এখনও পর্যন্ত কিন্তু মনে করা হচ্ছে যে গোমাতে এই M23 যে তুতসি গ্রুপ তাদের কন্ট্রোল রয়েছে। তো এই সমস্যাটা যাতে সমাধান হয়, হ্যাঁ না, এদের দুজনের মধ্যে কি সমস্যা, যে এই যে এক্সট্রিমিস্ট সমস্যা, তার জন্য চুক্তি হলো আমেরিকাতে। বুঝতে পারছেন তো, দাবি কি, রাওয়ান্ডা কি চায়, রাওয়ান্ডা চাইছে যে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো যাতে হুতু সম্প্রদায়কে অস্ত্রশস্ত্র প্রোভাইড না করে, আর ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো চাইছে যাতে রাওয়ান্ডা যাতে M23 যে এক্সট্রিমিস্ট গ্রুপ তাদেরকে যাতে অস্ত্রশস্ত্র প্রোভাইড না করে, হ্যাঁ না, এবং দুজনে শান্তিতে থাকে। বাস এটাই হচ্ছে সমস্যা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, জটিল একটা বিষয়। তো যদি না বুঝতে পারেন ব্যাক করে দেখবেন আরেকবার, সব কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আমরা আর্টিকেলটি পড়ি, আর্টিকেলটা পড়লে আরও বেশি কিছু জানতে পারবো, অনেক কিছু বিষয়। তো পড়ার আগে একটু সামারি দিয়ে দিই আর্টিকেলটিতে কি লেখা রয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প কি করলেন না, আমেরিকাতে ডাকলেন কাদেরকে, রাওয়ান্ডা আর ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, হ্যাঁ না, DRC এদেরকে ডাকলেন, দিয়ে তাদের মধ্যে একটা ফর্মাল চুক্তি স্বাক্ষর করালেন। কিন্তু আমাদের রাইটার বলছে এই চুক্তিটা কিন্তু বাস্তবায়িত হয়নি, হ্যাঁ না, যদিও অফিসিয়ালি এদের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়ে গেল, কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত কিন্তু এই যে কঙ্গো এর যে ইস্টার্ন পার্টে, হ্যাঁ না, এখনো পর্যন্ত কিন্তু লড়াই চলছে, হ্যাঁ না, এটা একটা ব্যর্থ। ওই জন্য এখানে লেখা হয়েছে ডিল উইদাউট পিস, শান্তি ছাড়াই চুক্তি, হ্যাঁ না, শান্তি ছাড়াই চুক্তি। তো কি লেখা রয়েছে একটু আলোচনা করা যাক, আশা করছি বুঝতে পেরেছেন। তো দেখুন, আমি এখানে আর্টিকেলটির মানে সেন্টেন্সগুলোকে, একটা দুটো সেন্টেন্সকে একটা মানে কি বলবো স্লাইডে নিয়েছি, এবং তার নিচে বাংলা যেগুলোর ওয়ার্ডগুলোর মনে হচ্ছে যে বাংলা একটু জটিল, সেখানে বাংলাটাও লিখে দিয়েছি। তো আপনারা নিজে থেকেই পড়তে পারবেন। আর যদি এই পিডিএফটা মানে চান এই যে লেকচারটি, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। টেলিগ্রাম গ্রুপ আমি নিচে দিয়ে দিব ডেসক্রিপশানে, ঠিক আছে। তো দেখুন এখানে লেখা আছে ডিল উইদাউট পিস। ডিল মানে চুক্তি বলতে পারেন, চুক্তি, উইদাউট মানে ছাড়া, পিস মানে শান্তি, শান্তি ছাড়াই চুক্তি। ট্রাম্পস অ্যানাউন্সমেন্ট, ট্রাম্পস মানে ট্রাম্পের, না কালকে বুঝিয়েছিলাম, অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, কিসের ঘোষণা, অফ দ্য অ্যাকর্ড, অ্যাকর্ড মানে চুক্তি, ঠিক আছে, এগ্রিমেন্ট যাই বলতে পারেন, সেই যে চুক্তির বিষয়ে যে ডোনাল্ড ট্রাম্পের যে ঘোষণা বিটুইন দ্য কঙ্গো অ্যান্ড রাওয়ান্ডা, তাহলে রাওয়ান্ডা আর কঙ্গো এর মধ্যে যে চুক্তি হলো তার যে একটা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প, সেটা ইজ প্রিম্যাচিওর। প্রিম্যাচিওর মানে ম্যাচিওর হয়নি, সেটাকে বলা হয় প্রিম্যাচিওর। বুঝতে পারছেন তো, প্রিম্যাচিওর মানে যেটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি সেটাকে বলা হয় প্রিম্যাচিওর। এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, বা বলবো খুব আগেই আমরা বলে দিয়েছি, হ্যাঁ না, প্রিম্যাচিওর, টু আর্লি। বুঝতে পারছেন তো, প্রিম্যাচিওর মানে টু আর্লি। ট্রাম্প যে ঘোষণা করে দিলেন যে শান্তি চুক্তি হয়ে গেল কঙ্গো আর রাওয়ান্ডার মধ্যে, হ্যাঁ না, ঘোষণা করে দিলেন, কিন্তু এটা হচ্ছে প্রিম্যাচিওর। কেন প্রিম্যাচিওর?
এখনো পর্যন্ত কিন্তু শান্তি সেখানে বহাল হয়নি, না? মানে ট্রাম্প বলতে পারি আমরা ভিক্টরি ডিক্লেয়ার করে দিয়েছে বিফোর অ্যাকচুয়ালি পিস হ্যাপেন্ডেড। বুঝতে পারছেন তো? তো দেখুন কি লেখা রয়েছে আর্টিকেলটিতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাউন্টস মানে কি? কাউন্টস মানে গণনা করা, হ্যাঁ না, বা বিবেচনা করা বলতে পারেন, গণনা করা। তাহলে ডোনাল্ড ট্রাম্প কাউন্ট করছে মানে গণনা করছে বা বিবেচনা করছে বা কনসিডার করছে। কি কনসিডার করছে? দ্য ক্রাইসিস ইন কঙ্গোতে যে ক্রাইসিস চলছে, যে ক্রাইসিসটা আমি এক্ষুনি বুঝালাম, সেই ক্রাইসিসটাকে ট্রাম্প মনে করছেন এইভাবে, যেমন এমং দ্য কনফ্লিক্টস। আচ্ছা, এমং কথাটি কোথায় ব্যবহার করা হয়? এমং আর বিটুইনের কনসেপ্ট। এমং ব্যবহার করা হয় যখন অনেকজনের মধ্যে তুলনা করা হয়, হ্যাঁ না, অনেকজনের মধ্যে একজনকে তুলনা করলে এমং কথাটি ব্যবহার করা হয়। আর যখন দুজনের মধ্যে তুলনা করা হয় তখন বিটুইন কথাটি ব্যবহার করা হয়। তাহলে এখানে এমং ব্যবহার করা হয়েছে, মানে অনেকগুলো ঘটনাকে ট্রাম্প বলতে চাইছেন, ঠিক আছে? এমং দ্য কনফ্লিক্টস মানে অনেকগুলো ঘটনার, অনেকগুলো দ্বন্দ্বের মধ্যে এটাও একটা দ্বন্দ্ব, না, এটাও একটা সমস্যা, কঙ্গোর যে ক্রাইসিস। হি হ্যাজ হেল্পড রিজলভ। ডোনাল্ড ট্রাম্প যে সাহায্য করেছিলেন সমাধান করতে, হ্যাঁ না, হি হ্যাজ হেল্পড রিজলভ। মানে ডোনাল্ড ট্রাম্প এইখানে বলতে চাইছেন যে এই যে কঙ্গোর যে সমস্যা রয়েছে সেই সমস্যাটি বাকি অনেক সমস্যার মতো, যে সমস্যাগুলি ডোনাল্ড ট্রাম্প সমাধান করতে সাহায্য করেছিলেন। বুঝতে পারছেন ব্যাপারটা কি? এরপরে লেখা রয়েছে কি, অন ডিসেম্বর 4 মানে ডিসেম্বরের 4 তারিখ হি হোস্টেড মানে কি? হোস্ট করা মানে হচ্ছে যে আয়োজন করা, হ্যাঁ না, যেমন অলিম্পিক আয়োজন করবে ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া হোস্ট করবে অলিম্পিক। তাহলে হি মানে ডোনাল্ড ট্রাম্প আয়োজন করেছিল, হ্যাঁ না। কি আয়োজন করেছে? আয়োজন করা মানে অনেকজনকে ডাকা। তাহলে ডোনাল্ড ট্রাম্প আয়োজন করেছে, কি আয়োজন করেছিল বা ডেকেছিল? দ্য লিডার্স অফ রাওয়ান্ডা অ্যান্ড দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। তাহলে ডোনাল্ড ট্রাম্প রাওয়ান্ডা এবং ডিআরসি এদের যে লিডার্স, এদের যে প্রেসিডেন্ট, হ্যাঁ না, হেড অফ দ্য স্টেট, তাদেরকে ইনি ডেকেছিলেন কোথায়? ইন ওয়াশিংটন, না, ওয়াশিংটনে ডেকেছিলেন আমেরিকাতে। ফর দ্য সাইনিং অফ এ ফর্মাল পিস এগ্রিমেন্ট। কিসের জন্য? ফর দিয়ে বলছে এই জন্য, সাইন করার জন্য, স্বাক্ষর করার জন্য, সই করার জন্য একটা ফর্মাল, একটা আনুষ্ঠানিক, একটা অফিসিয়াল পিস এগ্রিমেন্ট, শান্তি চুক্তি। তাহলে বুঝতে পারছেন? তাহলে ডোনাল্ড ট্রাম্প 4 ডিসেম্বর একটা মানে আয়োজন করেছিলেন যেখানে তিনি কঙ্গো এবং কি বলে রাওয়ান্ডা এদের যে হেড অফ দ্য স্টেট লিডার প্রেসিডেন্টকে ডাকেন এবং তাদের মধ্যে একটা শান্তি চুক্তি স্বাক্ষর করান, ঠিক আছে? এই যে শান্তি চুক্তিটা, তার বিষয়ে এডিশনাল ইনফরমেশন দিয়ে বলছে হুইচ, যেটি এন্ডোর্সড অ্যান আর্লিয়ার ডিল। এন্ডোর্স করা মানে কি? এন্ডোর্স করা মানে হচ্ছে সমর্থন করা, ঠিক আছে, অ্যাপ্রুভ করা। এই যে পিস এগ্রিমেন্টটা সমর্থন করছে এন আর্লিয়ার মানে যেটা আগে হয়েছিল, ডিল মানে চুক্তি, আগে হয়েছিল এরকম একটা চুক্তিকে এই যে এগ্রিমেন্টটা, এই এগ্রিমেন্টটা কনসিডার করছে বা সমর্থন করছে। কনক্লুডেড বাই দ্য ফরেন মিনিস্টার্স অফ বোথ কান্ট্রিজ, মানে ওই যে রাওয়ান্ডা আর ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এদের মধ্যে এর আগেও একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তিটাকেই ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আবার এরা সমর্থন করলেন। আশা করছি বুঝতে পেরেছেন ব্যাপারটা। এরপরে কি রয়েছে দেখি, দেখুন এখানে রয়েছে মিস্টার ট্রাম্প হেল মানে কি? হেল মানে কি বলবো, প্রশংসা করা, হ্যাঁ না, স্বাগত জানানো, প্রেইজ করা, হ্যাঁ না। হেল্ড দ্য অ্যাকর্ড মানে বলে দিলাম চুক্তি, সেই চুক্তিটিকে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? এ হিস্টোরিক মানে একটা ঐতিহাসিক স্টেপ মানে পদক্ষেপ। বুঝতে পারছেন? এই যে চুক্তি হয়ে গেল কঙ্গো আর কার মধ্যে? রাওয়ান্ডার মধ্যে, তো এটা ট্রাম্প বলছেন এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। কিসের দিকে পদক্ষেপ? মানে সামনের দিকে এগোনো হয়। কিসের দিকে পদক্ষেপ? টুয়ার্ডস মানে কোন দিকে?
ব্রিঙ্গিং প্রসপারিটি টু আফ্রিকা। তাহলে আফ্রিকাতে প্রসপারিটি মানে সমৃদ্ধি আর কি, আফ্রিকাতে সমৃদ্ধি আনার দিকে একটা ঐতিহাসিক পদক্ষেপ, না এই যে শান্তি চুক্তি স্বাক্ষর হয়ে গেল মানে। হোয়াইল যখন বা যেখানে যখন কংগোলিজ প্রেসিডেন্ট মানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এর প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ফেলিক্স সিসেকেডি, এদের উচ্চারণ কেমন একটা যা হোক হবে, ফেলিক্স সিসেকেডি অ্যান্ড হিজ রাওয়ান্ডান কাউন্টার পার্ট পল কেগামে, ওই যে পল কেগামের নাম আমরা পড়ছিলাম, তাহলে রাওয়ান্ডার যে প্রেসিডেন্ট কাউন্টার পার্ট মানে একই পদ আর কি, হ্যাঁ না। এখানে তো কঙ্গো এর প্রেসিডেন্টের নাম বললো, তারপরে আমরা কাউন্টার পার্ট বসিয়ে অন্য একজনের নাম বসালে তখন একই পদ হয়ে যায়, হ্যাঁ না, সেম। যেমন আমেরিকার প্রেসিডেন্ট, আমি ভারতের প্রেসিডেন্টের কথা বলছি, তাহলে কাউন্টার পার্ট হিসেবে বলতে পারি, বুঝতে পারছেন তো, সেম। তো কাউন্টার পার্টকে পল কেগামে, এরা কি মনে করছেন, এরা আচ্ছা হু হ্যাড ফ্রিকুয়েন্টলি এক্সচেঞ্জড ইনসাল্টস, মানে কি এই যে দুটো দেশের যে প্রেসিডেন্ট, হ্যাঁ না, সিসেকেডে যাই হোক, কেডি উচ্চারণ হচ্ছে না, যাই হোক নাম তাদের, তো সিসেকেডি আর যে পল কেগামে এরা ফ্রিকুয়েন্টলি প্রায় সব সময় একে অপরকে ইনসাল্ট করতো, হ্যাঁ না। তারাও প্রেজ করছে হিজ মেডিয়েশনকে, হ্যাঁ না, প্রেজ করা মানে কি প্রশংসা করা, হ্যাঁ না, প্রশংসা করা, প্রেজ করছে, হ্যাঁ না, যে এই যে মধ্যস্থতা হলো এই মধ্যস্থতাকে তারা প্রশংসা করছে, হ্যাঁ খুব ভালো হয়েছে, বুঝতে পারছেন ব্যাপারটা কি। ডোনাল্ড ট্রাম্প বলছে এটা একটা ঐতিহাসিক ঘটনা, এর মাধ্যমে আফ্রিকাতে কি হবে, প্রসপারিটি আসবে, সমৃদ্ধি আসবে, আর এরাও মানছেন, হ্যাঁ না, দুই দেশের প্রেসিডেন্ট এরাও মানছেন হ্যাঁ এটা খুব ভালো কিছু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প অলসো প্রমিসড, ডোনাল্ড ট্রাম্প আরও বলেছে, প্রমিস করেছে মানে কি প্রতিশ্রুতি দিয়েছে, আমেরিকান ইনভেস্টমেন্টস, আমেরিকার ইনভেস্টমেন্ট যাবে, বিনিয়োগ হবে কোথায়, ইন দ্য সোর্স রিচ কঙ্গোতে অনেক মানে রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে মোবাইল তৈরির জন্য, হ্যাঁ না, মোবাইল ব্যাটারি এসব তৈরি করার জন্য যেসব মেটেরিয়াল দরকার হয় সেগুলো কঙ্গোতে প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে। এই জন্য আমেরিকা চাইছে সেখানে ইনভেস্টমেন্ট করতে, তো ইনভেস্ট করার জন্য সেখানে তো শান্তি তো চাই, তাই ডোনাল্ড ট্রাম্প বলছে যদি শান্তি প্রতিষ্ঠা হয়, ইফ পিস হোল্ড, যদি সেখানে শান্তি প্রতিষ্ঠা হয় তাহলে কি করবে ডোনাল্ড ট্রাম্প সেখানে আমেরিকার পক্ষ থেকে মানে আমেরিকা সেখানে গিয়ে ইনভেস্টমেন্ট করবে, এর ফলে কি হবে, এর ফলে কঙ্গো ডেভেলপমেন্ট হবে, এটা ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, বুঝতে পারছেন, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে অন থার্সডে বৃহস্পতিবার, হি সেড, ডোনাল্ড ট্রাম্প বলল, হি উড সেন্ড, তিনি পাঠাতে পারেন, হ্যাঁ না, সে পাঠাবেন, আওয়ার বিগেস্ট অ্যান্ড গ্রেটেস্ট কোম্পানিজ, পাঠাবেন কি বিগেস্ট বড় এবং গ্রেটেস্ট মানে মহান, কোম্পানিজ মানে কোম্পানি, কোথায় পাঠাবে কোম্পানিকে পাঠাবে ওভার টু দ্য টু কান্ট্রিজ, মানে সেই যে দুটো দেশ, সেই দুটো দেশে বড় বড় সব কোম্পানিকে পাঠাবে, কে ডোনাল্ড ট্রাম্প পাঠাবে। এডিং দ্যাট, সাথে এটাও বলছেন, উই আর গোয়িং টু টেক সাম অফ দ্য রেয়ার আর্থ, আর আমেরিকা কি করবো সেই দেশ থেকে রেয়ার আর্থ মেটেরিয়াল যেগুলো রয়েছে সেগুলো তারা নিবে, সাথে টেক আউট সাম অফ দ্য অ্যাসেটস, এছাড়াও কিছু সম্পত্তিও তারা সেখান থেকে মানে সেই রেয়ার আর্থ সম্পত্তি নেবেন এবং তার সাথে তারা পেও করবেন, টাকাও দিবেন। অ্যান্ড এভরিবডি ইজ গোয়িং টু মেক এ লট অফ মানি, আর এর মাধ্যমে কি হবে, দুটো দেশই প্রসপারিটি হবে, মানে দুটো দেশেরই লাভ হবে, আমেরিকারও লাভ হবে, তারা সেখান থেকে রেয়ার আর্থ মেটেরিয়াল পেয়ে যাবে, আর এদিকে কি যারা রাওয়ান্ডা তারপরে ডিআরসি এদেরও লাভ হবে, এরাও টাকা পাবে, না আমেরিকা কিভাবে লাভবান হবে। তো দেখো এখন চায়নার কাছে সব রিসোর্সেস আছে, চায়না কন্ট্রোল করতে চাইছে, তো আমেরিকা ওই জন্য এদিকে হাত বাড়াচ্ছে, অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল রিলেশন সেই রকমই। বাট বিয়ন্ড দ্য গ্র্যান্ডিওসিটি অফ দ্য সেরিমনি, গ্র্যান্ডিওসিটি মানে কি জাঁকজমক একটা ব্যাপার, হ্যাঁ না, ওই যে সেরিমনি হলো, হ্যাঁ না, ডোনাল্ড ট্রাম্প এসে বলছে আমি সব সমাধান করে দিয়েছি আর কোনো সমস্যা নেই, হ্যাঁ না, একটা আড়ম্বর তৈরি হয়েছে, একটা জাঁকজমক সিচুয়েশন তৈরি হয়েছে, হ্যাঁ না, বলছে বিয়ন্ড দ্য গ্র্যান্ডিওসিটি অফ দ্য সেরিমনি দ্য সিচুয়েশন রিমেন্স কমপ্লেক্স অ্যান্ড ভায়োলেন্ট,
এইখানে সব জাঁকজমক চলছে, কিন্তু যেখানে ভায়োলেশন হওয়ার কথা, যেখানে হিংসা হওয়ার কথা, সেখানে অলরেডি একটা জটিল সমস্যা চলছেই এখনো পর্যন্ত, উইথ ফাইটিং কন্টিনিউইং টু রেজ ইন ইস্টার্ন কঙ্গো বিটুইন কংগলিজ ফোর্সেস অ্যান্ড দ্য M23 লেভেলস। বুঝতে পারছেন তো, এখনো পর্যন্ত যে কঙ্গো এর যে মানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এর যে ইস্টার্ন পার্টে পূর্ব সাইডে এখনো পর্যন্ত কঙ্গো সরকারের মানে যারা মিলিটারি ফোর্স আর M23 লেভেলস, আমি বলে দিলাম M23 লেভেলস এরা কোন সম্প্রদায়ের গ্রুপ, কোন সম্প্রদায়ের, হুতু না তুৎসি? ঠিক আছে বলে দিই, তুৎসি সম্প্রদায়ের, তাই না? এরা তুৎসি সম্প্রদায়ের গ্রুপ, তুৎসি সম্প্রদায়ের গ্রুপ আর কঙ্গো যে মিলিটারি ফোর্স রয়েছে তাদের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু সমস্যার সমাধান হয়নি, যদিও ট্রাম্প বলে দিলেন এটা একটা হিস্টোরিক্যাল মুভ, তাই এটাকে প্রি ম্যাচিওর বলা হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। আন্ডার দ্য এগ্রিমেন্ট, এগ্রিমেন্টের নিচে কি হচ্ছে, রাওয়ান্ডা ওয়ান্টস, তাহলে এই এগ্রিমেন্টের মাধ্যমে রাওয়ান্ডা কি চাইছে, ওই যে বলে দিলাম, রাওয়ান্ডা চাইছে কঙ্গো টু ডিসআর্ম দ্য হুতু মিলিশিয়াস অপারেটিং ফ্রম ইটস টেরিটরি। যে রাওয়ান্ডা চাইছে কঙ্গোতে, হ্যাঁ মানে ডিআরসিতে যে হুতু মিলিটারি গ্রুপ রয়েছে, মিলিশিয়া গ্রুপ রয়েছে, হ্যাঁ না, মিলিশিয়া মানে আধা সামরিক বাহিনী, হ্যাঁ না, তো সেই মিলিশিয়া গ্রুপকে যেন কে ডিআরসি সাপোর্ট না করে, না ডিআরসি কোনো অস্ত্রশস্ত্র মানে না দেয়। আচ্ছা, আর্ম মানে অস্ত্রশস্ত্র, ঠিক আছে, আর্ম মানে অস্ত্রশস্ত্র, ডিসআর্ম মানে অস্ত্রশস্ত্র না দেওয়া মানে কেড়ে নেওয়া, ঠিক আছে, যাতে তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র কেড়ে নেয়, ডিসআর্ম করে দেয়, হ্যাঁ না, হুতু মিলিশিয়াদেরকে। অন্যদিকে হোয়াইল কঙ্গো ওয়ান্টস রাওয়ান্ডা টু উইথড্র ট্রুপস ফ্রম দ্য ইস্ট, আর কঙ্গো কি চাইছে, কঙ্গো চাইছে রাওয়ান্ডা যেন তার ইস্টার্ন পার্ট থেকে যত তাদের যে সৈন্যবাহিনী তাদেরকে যেন ফিরিয়ে নেয়। এটা হচ্ছে তাদের ডিলে, এটা ডিসাইড হলো। আলটিমেটলি শেষমেশ হাউভার দ্য সাকসেস অফ দ্য ডিল, এই যে সাকসেস হবে এই ডিলের সাকসেসটা হিংস, হ্যাঁ না, হাইংসন বা হাইংসন বলতে পারো, এটা একটা ফ্রেজাল ভার্ব, সেটা মানে নির্ভর করা, হিংসন মানে হচ্ছে নির্ভর করে কার উপরে, সিকিউরিং পিস বিটুইন দ্য কংগোলিজ গভর্নমেন্ট অ্যান্ড M23, সেটা নির্ভর করে কার, কঙ্গো সরকারের উপরে আর M23 সরকারের উপরে, হ্যাঁ না। এরা তো মনে মনে এগ্রিমেন্ট করে নিল, কিন্তু এই যে M23 রেবেল গ্রুপ রয়েছে এরা যতক্ষণ পর্যন্ত না থামছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই হবে না। এরপরে কি লেখা রয়েছে দেখো, লেখা রয়েছে দ্য ক্রাইসিস ইন কঙ্গো ক্যান বি ট্রেসড ব্যাক to the 1994 Rwanda genocide, in which about 8 lakh people, mostly Tutsis, were massacred by ethnic Hutu militias। তো এটা আমি আগেই বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি যে 1994 কি হয়েছিল, 1994 তুৎসি সম্প্রদায়ের লোককে মারা হয়েছিল, হুতু সম্প্রদায়ের লোক হত্যা করেছিলেন প্রায় 8 লাখ এর মতো লোককে, যেটা রাওয়ান্ডা জেনোসাইড নামে আমরা জানি। কবে হয়েছিল, 1994-এ। আফটার দ্য জেনোসাইড রিজিম ইন কিগালি হচ্ছে কি রাওয়ান্ডার ক্যাপিটাল, ঠিক আছে, রাওয়ান্ডার ক্যাপিটাল সিটি, রাজধানী। সেই আফটার দ্য কিগালিতে কি হয়েছিল, কিগালি ফেল হয়েছিল, মানে সেখানে অন্য সরকার এসেছিল, যার ফলে থাউজেন্ডস অফ হুতুস ফ্লেড টু কঙ্গো ইন দ্য মিড 90s, যার ফলে কি হয়েছিল, হাজার হাজার না লক্ষ হ্যাঁ হুতু সম্প্রদায়ের মানুষ পালিয়ে গেছিল কঙ্গোতে 1995-এর পরপর। রাওয়ান্ডা নাও ক্লেমস that some of the militias that took part in the genocide continue to operate from Congolese territory। তাহলে রাওয়ান্ডা ক্লেম করছে যে some of the militias, কিছু সেই যে মিলিশিয়া গ্রুপ, না আধা সামরিক বাহিনী যারা অংশ নিয়েছিলেন, টুক পার্ট নিয়েছিলেন সেই জেনোসাইডে, তারা কন্টিনিউ টু অপারেট, এখনো পর্যন্ত তাদের অপারেশন চালিয়ে যাচ্ছে সেই কংগোলিজ টেরিটরি থেকে, সেই কঙ্গো এর সীমা থেকে। বুঝতে পারছেন তো? তাহলে এই যে ঘটনাটা বললাম রাওয়ান্ডা জেনোসাইড থেকে শুরু হয়েছিল, সেই রাওয়ান্ডা জেনোসাইড
1994 শেষ হওয়ার পরে সেখানে সরকার বদলে যায়, সরকার বদলে যাওয়ার পরে হুতুরা পালিয়ে যায় কঙ্গোতে, সেখান থেকে তারা এখনো পর্যন্ত এই সমস্যা চালিয়ে যাচ্ছে বলে রাওয়ান্ডা দাবি করছে। এরপরে M23 রেবেল গ্রুপ, ওই যে বলেছিলাম M23 কবে থেকে এসছে, এখানে লেখা রয়েছে which takes its name from a failed peace agreement signed between a Tutsi-led rebel group and the Congolese government on March 23, 2009। ওই যে বললাম 2009 সালে 23শে মার্চ কঙ্গো এর সরকার এবং তুৎসিদের মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছিল সেটা ফেল হয়, ব্যর্থ হয়, যে কারণে নতুন একটা গ্রুপ তৈরি হয় M23। সেই রেবেল গ্রুপ বলছে it is fighting to protect the rights of Congo's Tutsi ethnic minority। তাহলে কঙ্গোতে যে তুৎসি সম্প্রদায়ের মাইনরিটি গ্রুপ রয়েছে সেই মাইনরিটি গ্রুপকে প্রোটেক্ট করার জন্য এরা এখনো পর্যন্ত ফাইট করছে। The Congo and UN experts says neighboring Rwanda ruled by a Tutsi-led government is backing M23। আর কঙ্গো আর ইউএন এক্সপার্টস, কঙ্গো মানে ওই যে ডিআরসি, হ্যাঁ না, ডিআরসি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, আর ইউনাইটেড নেশনস, এরা কি দাবি করছে? এরা বলতে চাইছে যে কঙ্গো এর পাশে যে রয়েছে রাওয়ান্ডা, ছোট্ট একটা দেশ, সেই রাওয়ান্ডা সাপোর্ট করছে M23 রেবেল গ্রুপকে। বুঝতে পারছেন? কারণ রাওয়ান্ডাতে তুৎসি সম্প্রদায় শাসন চলছে, হ্যাঁ না, পল কেগামে শাসন করছে, তিনি তুৎসি সম্প্রদায়ের লোক, এই কারণে এরকম দাবি করছে। ইন 2012 সালে কি হয়েছিল? শর্টলি আফটার ইটস ফরমেশন, 2009 সালে তৈরি হলো, এটা 9 সালের পরে তৈরি হলো M23। তার মধ্যে 2012 সালেই M23 কি করেছিল? M23 সিজ করেছিল, দখলে নিয়ে নিয়েছিল মাচ অফ গোমা ইন ইস্টার্ন কঙ্গো। তাহলে কঙ্গো এর যে ইস্টার্ন সাইডে যে গোমা শহর রয়েছে আমি বললাম, সেইখানটাতে কন্ট্রোল নিজের আওতায় নিয়ে নিয়েছিল কারা? M23 রেবেল। But withdrew when Rwanda came under international pressure। কিন্তু এই M23 সেখান থেকে উইথড্র করে নিয়েছিল যখন ইন্টারন্যাশনালি প্রেসার করা হয় রাওয়ান্ডার উপরে, কারণ রাওয়ান্ডা সাপোর্ট করছে M23 কে। It started another rebellion in 2021। আর এই M23 গ্রুপ 2012-তে যখন দখলে নিয়েছিল গোমা শহর, তারপরে ইন্টারন্যাশনাল প্রেসারের ফলে তারা সেখান থেকে উইথড্র নিয়ে নেয়, তারা আর দখলে রাখে না। কিন্তু আবার 2021 সালে আবার কি করে? ক্যাপচারিং গোমা এগেন, আবার গোমা শহরকে ক্যাপচার করে অ্যান্ড এক্সপেন্ডিং ইটস রিচ, এবং ধীরে ধীরে তারা গোমা থেকে আরও বাইরের দিকে এগিয়ে যেতে থাকে। অ্যালংসাইড দ্য US ব্রোকড টক্স বিটুইন দ্য কঙ্গো অ্যান্ড রাওয়ান্ডা, বলছে অ্যালংসাইড মানে পাশাপাশি, হ্যাঁ না, পাশাপাশি কি বলে, হ্যাঁ, US ব্রোকার্ড মানে মধ্যস্থতাকারী, US এর মধ্যস্থতায় যে রাওয়ান্ডা আর কঙ্গো এর মধ্যে যে টক চলছে, এগ্রিমেন্ট চলছে, এ প্যারালাল ডায়লগ, এর পাশাপাশি আরও একটা ডায়লগ চলছে, কথাবার্তা চলছে বিটুইন M23 অ্যান্ড কিনশাসা ফ্যাসিলিটেটেড বাই কাতার। কিনশাসা হচ্ছে কি? কিনশাসা হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এর রাজধানী। বুঝতে পারছেন? তাহলে ডিআরসি এর রাজধানী কিনশাসা আর রাওয়ান্ডা এর রাজধানী হচ্ছে কিগালি। ঠিক আছে? তো ডিআরসি মানে কঙ্গো আর M23 এদের মধ্যেও চুক্তি চলছে, কার মধ্যস্থতায়? কাতারের মধ্যস্থতায়। আর ওইদিকে কঙ্গো আর রাওয়ান্ডা এদের মধ্যেও চুক্তি হচ্ছে আমেরিকার মধ্যস্থতায়। ঠিক আছে? ইজ অলসো আন্ডারওয়ে, এটাও ধীরে ধীরে চলছে চুক্তি। এরপরে কি? কঙ্গো চাইছে M23 টু উইথড্র ফ্রম দ্য ইস্টার্ন রিজনস ইটস কন্ট্রোল। কঙ্গো চাইছে M23 যারা সেই যে গোমা শহরের দিকে ক্যাপচার করে নিয়েছে সেখান থেকে তারা যেন চলে যায়। বাট রেবেলস হ্যাভ শোন লিটল ইন্টারেস্ট ইন ডুইং সো। কিন্তু ওই যে রেবেল গ্রুপ M23 রেবেল গ্রুপ, এরা খুব লিটল ইন্টারেস্ট তাদের ইচ্ছাই নেই আর কি, খুব কম ইচ্ছা দেখাচ্ছে এটা করার জন্য, তারা চাইছে না। মিস্টার ট্রাম্পস ডিক্লারেশন দ্যাট হি ব্রট দ্য ওয়ার টু অ্যান এন্ড, ওই যে ডোনাল্ড ট্রাম্প যে ডিক্লেয়ার করে দিলেন, হ্যাঁ না, ঘোষণা করে দিলেন যে হি ব্রট দ্য ওয়ার টু অ্যান এন্ড, যে যুদ্ধ শেষ হয়ে গেছে,
এটা এই কারণেই অ্যাপিয়ার্স হচ্ছে, মনে হচ্ছে, হ্যাঁ না, অ্যাপিয়ার হওয়া, হ্যাঁ না, যে আমাদের সামনে মনে হচ্ছে প্রিম্যাচিওর মানে টু আর্লি, মানে এখনো পর্যন্ত হয়নি, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন হয়ে গেছে, শেষ হয়ে গেছে যুদ্ধ, যদিও রেবেল গ্রুপ চাইছে না, লিটল ইন্টারেস্ট দেখাচ্ছে সেখান থেকে যেতে, তাই প্রিম্যাচিওর বলছেন আমাদের লেখক। গিভেন দ্য কমপ্লেক্সিটি অফ দ্য ক্রাইসিস, আর এই কারণে এই যে ক্রাইসিসটার এটা জটিলতা তৈরি হয়েছে। ফর পিস, শান্তির জন্য, দ্য ওন্ডস অফ দ্য জেনোসাইড মাস্ট বি হিলড। তাহলে ওন্ড মানে হচ্ছে ইনজুরি, হ্যাঁ না, ট্রমা, ক্ষত, হ্যাঁ না, যেটা ক্ষত হয়েছে মানে যে ক্ষতি হয়েছে জেনোসাইডের, সেটাকে হিল করতে হবে, তার নিরাময় করতে হবে, তবে গিয়ে শান্তি আসবে, হ্যাঁ না। ওই যে জেনোসাইডের মানুষের যে ক্ষতি হয়েছে, তার যে মনে ব্যথা হয়েছে, সেটা নিরাময় করতে হবে, তাহলে এই সব কিছু বন্ধ হতে পারে। ইন্টাররেশিয়াল রিলেশনস বিটুইন হুতুস অ্যান্ড তুৎসিস ইমপ্রুভ। আর লেখক চাইছেন যাতে ইন্টাররেশিয়াল মানে দুটো রেসিয়াল গ্রুপ, হুতু সম্প্রদায়, তুৎসি সম্প্রদায়, এদের মধ্যে যে সম্পর্ক সেটা যেন ইমপ্রুভ হয়, ইমপ্রুভ মানে ভালো হয়ে যায়, হ্যাঁ না। নন স্টেট মিলিশিয়াস ডিজার্মড, নন স্টেট মানে বেসরকারি যে আধা সামরিক বাহিনী রয়েছে তারা ডিজার্ম হোক, মানে আর্ম চলে যাক তাদের হাত থেকে, মানে তারা অস্ত্রশস্ত্র ত্যাগ করুক। অ্যান্ড টাইজ বিটুইন রাওয়ান্ডা অ্যান্ড কঙ্গো স্টেবিলাইজ, এবং রাওয়ান্ডা এবং কঙ্গোর মধ্যে যাতে শান্তি চলে আসে, এটাই আমাদের রাইটার এখানে বলতে চাইছেন। তো এটাই ছিল আজকের আর্টিকেল, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। চেষ্টা করেছি খুব ভালোভাবে সহজ উপায়ে পুরো বিষয়টাকে কভার করার। তো মেনলি কি হলো, তাহলে রাওয়ান্ডা আর এই সাইডে রয়েছে যে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, এদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হলো ডিসেম্বর 4 তারিখ আমেরিকার ওয়াশিংটনে। ডোনাল্ড ট্রাম্প বললেন যে শান্তি হয়ে গেছে, হ্যাঁ না, শান্তি হয়ে গেছে, কিন্তু বাস্তবে এখনও যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ চলছেই। তো ডোনাল্ড ট্রাম্প বললেন এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ, এইসব আমি ইনভেস্ট করব, সবার ভালো হবে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি, বুঝতে পারছেন। তো যাতে তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হোক সেটা রাইটার চাইছেন। আর যে আগে আলোচনা করলাম রাওয়ান্ডা জেনোসাইড কি, এরপর 1996 থেকে শুরু হলো কঙ্গো ওয়ার, হ্যাঁ না। প্রথম রাওয়ান্ডায় আক্রমণ করেছিল অ্যাকচুয়ালি, কিন্তু কঙ্গোতে আক্রমণ করেছিল, যদিও কঙ্গোকে ডাইরেক্টলি করেনি। রাওয়ান্ডা চাইছিল যাতে সেখান থেকে যে মিলিশিয়া গ্রুপ রয়েছে, হুতু সম্প্রদায়ের লোক যারা আক্রমণ করছে তাদেরকে মানে শেষ করার জন্য। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, পড়ানোর স্টাইল যদি ভালো লাগে আপনার, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অবশ্যই ওপেন করবেন, অন করে দিবেন আরও ভিডিও দেখার জন্য। আমি চেষ্টা করব প্রত্যেক দিন মানে দ্য হিন্দু নিউজ পেপারের আর্টিকেলগুলো এইভাবে অ্যানালাইজ করার জন্য, যাতে কি দুনিয়াতে চলছে, কারেন্ট অ্যাফেয়ার্সও কভার হয়ে যায়, আমাদের একটু মানে ইংরেজিটাও ডেভেলপ হয়ে যায় আর কি, ইংরেজি রিডিং স্কিল আমাদের ডেভেলপ হয়ে যায়, যাতে ভয় না লাগে, সেটাই আমি ট্রাই করছি আর কি, আর কিছুই না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে।